হ্যালো মুভি ম্যানের বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদেরকে একটা রূপকথার গল্প শোনাবো, কিন্তু তার আগে বলে রাখি পপকর্ন নিয়ে বসতে পারেন, কারণ এই গল্পে সাসপেন্স, ড্রামা, জেলাসি আর তার সাথে আছে এক জাদুর দুনিয়া। গল্পে এন্ট্রি নিচ্ছেন আমাদের জার মানে রাশিয়ার রাজা, যিনি বরফের মধ্যে রাস্তা হারিয়ে ফেলেছেন। আর অন্যদিকে আছে আমাদের গল্পের সিন্ড্রেলা এলেনা, যার জীবনে তার সৎ মা আর সৎ বোনেরা একেবারে ভিলেনের পার্ট প্লে করছে। কি ভাবছেন রাজা আসবে, মেয়েটাকে দেখবে, প্রেম হবে, বিয়ে হবে, ব্যাস খতম? আরে না, কাহিনী তো অভি শুরু হয় আর, কারণ এই সাধারণ দেখতে গল্পের পেছনে এমন এক টুইস্ট অপেক্ষা করছে যা শুনলে আপনিও চমকে যাবেন। আর সেই সাথে এই মুভির অস্থির ভিজুয়াল। তো যাই হোক, আর দেরি না করে চলুন গল্পটা শুরু করা যাক। আমাদের আজকের গল্পের নাম দ্য টেলস অফ টিসার সুলতান, আর বরাবরের মতো আমি মুভি ম্যান আছি আপনাদের সাথে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই রাশিয়ার রাজা জার, সে তার রথ নিয়ে কয়েকজন সৈন্যের সাথে একটা বরফে ঢাকা দুর্গম রাস্তা দিয়ে ফিরছেন। অনেক লম্বা একটা সফর সেরে উনি নিজের মহলের দিকে ফিরছিলেন, কিন্তু দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে, আর এই বরফের মধ্যে রাত্রে যাত্রা করা প্রায় অসম্ভব। তাই বিশ্রামের জন্য রাজা আর তার লোকেরা আশেপাশে কোথাও একটা থাকার জায়গা খুঁজতে লাগে। অন্যদিকে এই রাস্তাতেই সামনে একটা গ্রাম পড়ে, সেই গ্রামেই একটা বাড়িতে এলেনা নামের একটা মেয়ে তার মৃত বাবা মায়ের কথা ভাবছিল। আর ঠিক সেই সময় তার সৎ মা মার্টা তার দুই মেয়ে ডায়ানা আর রুবিকে সাথে নিয়ে সেখানে আসে, আর এলেনাকে খোটা দিয়ে বলতে থাকে, আজও তুই রাজকুমারের স্বপ্ন বিভোর হয়ে আছিস, যে আসবে আর তোকে নিয়ে যাবে। আরে তোকে তো কোনো ভিখারিও পাত্তা দেবে না, যা গিয়ে বাড়ির সব কাজ কর। আর এটা শুনে মার্টার দুই মেয়েও এলেনাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে। বেচারি এলেনা প্রতিদিন এরকম খোটা শুনতে শুনতে ওর অভ্যাস হয়ে গেছে, তাই ও কোনো জবাব না দিয়ে রোজকার মতোই একা একা বাড়ির সব কাজ করতে লেগে যায়। কিছুক্ষণ পর রাজা জার ওই গ্রামে এসে পৌঁছান। মার্টার বাড়িটা গ্রামের একদম সামনে হওয়ায় রাজার মন্ত্রী সোজা মার্টার বাড়িতে গিয়ে বলে, আজ রাতে রাজা আপনাদের বাড়ি থেকে বিশ্রাম করতে চান। এই কথা শুনে ধুরন্ধর মার্টা আর তার মেয়েরা খুশিতে আত্মহারা হয়ে যায়। তারা রাজাকে ওয়েলকাম করার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। এই সময় মার্টা এলেনাকে সাফ বলে দেয়, যতক্ষণ রাজা এখানে থাকবে তুই ভুলেও তার সামনে আসবি না। বেচারি এলেনা ভয়ে একটা ঘরে গিয়ে লুকিয়ে পড়ে। এরপর দুষ্টু মার্টা তার দুই মেয়েকে নিয়ে রাজার অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। যখন রাজা ঘরের ভেতর আসেন তখন তার চোখ পড়ে যায় পেছনের ঘরে লুকিয়ে থাকা এলেনার উপর। উনি এলেনাকে নিজের কাছে ডাকেন। এটা দেখে মার্টা রাজার আপ্যায়নের জন্য নিজে এগিয়ে যেতে চায়, কিন্তু রাজা তাকে থামিয়ে দেন। তখন এলেনা মার্টার হাত থেকে কেকের থালাটা নিয়ে রাজাকে স্বাগতম জানায়। রাজা নাম জিজ্ঞেস করলে সে নিজের নাম বলে। এরপর রাতে যখন মার্টা রাজা আর তার মন্ত্রীকে খাবার পরিবেশন করছিলেন তখন রাজা তার ব্যাপারে জিজ্ঞেস করেন। মার্টা বলে, ডায়ানা আর রুবি আমার দুই মেয়ে। রাজা জিজ্ঞেস করে, আর ওই তৃতীয় মেয়েটা কে? রাজার মুখে এলেনার নাম শুনে মার্টার একদমই ভালো লাগে না, তাই সে কোনো মতে বলে, এলেনা আমার নিজের মেয়ে না, ওকে আমি রাস্তা থেকে তুলে এনে মানুষ করেছি। রাজা মন দিয়ে সব কথা শুনে, যদিও মার্টা এলেনার নামে আজে বাজে কথা বলতেই থাকে, যেমন এই মেয়েটা কোনো কাজেরই না, কিন্তু রাজা ওর কোনো কথারই গুরুত্ব দেন না। কিছুক্ষণ পর যখন রাজার খাওয়া হয়ে যায় তখন একটা ঘরে ডায়ানা রুবিকে বলছিল, রাজা যদি আমাকে বিয়ে করে আমি তো সব টাকা নিয়ে দেশে বিদেশে নতুন নতুন জামা কাপড় কিনবো। তার বোন রুবি তখন বলে, আর রাজা যদি আমাকে বিয়ে করে আমি তো প্রতিদিন পুরো রাজ্যে নতুন নতুন খাবারের ভোজের আয়োজন করব। এইসব কথা শুনে এলেনা বলে, কিন্তু রাজা যদি আমাকে বিয়ে করেন আমি তাকে একটা বীর পুত্র দেব। এটা শুনে ওর দুই সৎ বোন ওকে বলে, তুই একটা বোকা। এটা বলে তারা হাসতে থাকে। এদিকে ভাগ্যক্রমে রাজা ঘরের বাইরে দাঁড়িয়ে তিনজনের সব কথা শুনে ফেলে। ডায়ানা আর রুবির কথাগুলো তার কাছে ছেলে মানুষই মনে হলেও এলেনার কথাটা তার মন ছুঁয়ে যায়, কারণ বয়স্ক রাজার সত্যি সত্যি এখন একটা উত্তরাধিকার দরকার ছিল। আর তাই পরের দিন যখন রাজা ওখান থেকে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন তখন তিনি এলেনাকে বলেন, আমি চাই তুমি আমার সাথে চলো, আমাকে বিয়ে করো আর আমাকে একটা পুত্র সন্তান দাও। রাজার কথা শুনে এলেনা তো খুশিতে রাজি হয়ে যায়, কিন্তু ওর এই ভাগ্য দেখে ওর সৎ মা আর বোনেদের মুখ একেবারেই শুকিয়ে যায়। তখন মন্ত্রী রাজাকে বলেন, মহারাজ এদেরকেও সাথে নিয়ে গেলে হয় না? যদি আমার ভালো লাগে তাহলে এই দুই বোনের মধ্যে আমি একজনকে বিয়ে করে নেব। রাজা যদিও এটা চাননি, কিন্তু মন্ত্রীর ইচ্ছার কারণে তিনি মার্টাকে বলেন, তোমরা তিনজনও আমাদের সাথে চলো, আমি তোমাদেরকে মহলে রান্নাঘরের কাজ দেব। এর পরের দৃশ্যে আমরা রাজা জারের শহর দেখতে পাই। কিছুক্ষণ যাত্রা করার পর রাজা সবাইকে নিয়ে মহলে পৌঁছে যান এবং সবার সামনে এলেনাকে নিজের স্ত্রী হিসেবে ঘোষণা করেন আর তার সম্মানে একটা বিশাল ভোজের আয়োজন করেন। অন্যদিকে মার্টা আর তার দুই মেয়েকে মহলের রান্নাঘরের কাজ দেওয়া হয়। এদিকে এলেনা রানী হয়ে যাওয়ায় তিনজনেই হিংসায় জ্বলে পড়ে যাচ্ছিল। ধীরে ধীরে সময় কাটতে থাকে আর একসময় এলেনা গর্ভবতী হয়ে যায়। একদিন রাজা এলেনাকে টেনশনে দেখে জিজ্ঞেস করেন, তোমার তো খুশি হওয়ার কথা, কিন্তু তোমার মন খারাপ কেন? এলেনা তখন বলে, আমার মনে হচ্ছে কোনো একটা খারাপ কিছু ঘটতে যাচ্ছে। রাজা তাকে জিজ্ঞেস করেন, কেমন অঘটন? এলেনা কিছু বলার আগেই সেনাপতি এসে রাজাকে খবর দেয়, মহারাজ ভাইকিংদের সেনারা আমাদের রাজ্যের সীমান্তে জড়ো হয়েছে, আমাদের এক্ষুনি আক্রমণ করতে হবে। এটা শোনা মাত্রই রাজা যুদ্ধের জন্য তৈরি হয়ে যান। এলেনা রাজাকে একটা ভবিষ্যৎবাণীর কথা বলতে চেয়েছিল, কিন্তু যুদ্ধের এই অবস্থায় সে আর কথাটা বলতে পারে না। রাজা তাকে তার গর্ভের সন্তানের খেয়াল রাখতে বলে নিজের সেনা নিয়ে শত্রুর সাথে যুদ্ধ করতে বেরিয়ে পড়েন। রাজা যাওয়ার কিছুক্ষণ পরেই এলেনা একটা পুত্র সন্তানের জন্ম দেয়। যখন মহলের দায় এই খবরটা মার্টা আর তার মেয়েদেরকে দেয়, তিনজনের মনেই এলেনার জন্য হিংসা যেন আরো দাউ দাউ করে
উপরে চলে ওঠে, কিন্তু তারা মুখে একটা নকল হাসি খুশি ভাব দেখিয়ে এলেনার কাছে গিয়ে তাকে শুভেচ্ছা জানায়। এলেনা ওদেরকে বলে যে সে তার ছেলের নাম রেখেছে ইভান। তখন মাটা বলে, ঠিক আছে, আমি তোমার জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করছি। এলেনার ঘর থেকে বেরিয়ে আসার পর ডায়না আর রুবি মাটাকে বলে, তাহলে কি এখন আমাদের সারা জীবন এলেনা আর তার ছেলের দাসী হয়ে থাকতে হবে? একটা সময় ছিল যখন আমরা ওর উপর হুকুম চালাতাম। এর উত্তরে মাটা তখন বলে, চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি আমাদের সময় আসবে। এলেনা তার বাচ্চা ইভানকে আদর করতে করতে রাজার জন্য একটা চিঠি লেখে, আর সেই চিঠিতে সে জানায় যে তার একটা পুত্র সন্তান হয়েছে আর তার ব্যাপারে বিশেষ কিছু কথা আছে যা সে রাজাকে যুদ্ধ থেকে ফেরার পর বলবে। তারপর চিঠিতে নিজের সিলমোহর লাগিয়ে সে রাজ্যের দূতকে ডেকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব এই চিঠিটা রাজার কাছে পৌঁছে দাও। কিন্তু যখনই সেই দূত চিঠিটা নিয়ে এলেনার ঘর থেকে বেরিয়ে আসে, অমনি বাইরে উৎপত্তি থাকা মাটা নিজের চাল খেলার জন্য তৈরি ছিল। সে দূতকে বলে, তুমি খালি পেটে সফরে যাচ্ছ কেন? দূত বলে, কারণ আমাকে তাড়াতাড়ি এই চিঠিটা মহারাজের কাছে পৌঁছাতে হবে। মাটা তখন বলে, আমার সাথে রান্নাঘরে চলো, একটু সময় লাগবে, কিছু খেয়ে তারপর যেও। বেচারা দূত তার চালাকি বুঝতে পারে না আর তার সাথে রান্নাঘরে চলে যায়। সেখানে মাটা তার মেয়ে রুবিকে একটা ঘুমের ওষুধ দিয়ে দূতের খাবারে মেশাতে বলে, আর রুবি সেই ওষুধ মেশানো খাবার দুধকে খাওয়াতেই বেচারা টেবিলের উপরেই অজ্ঞান হয়ে যায়। আর সুযোগ বুঝে মাটা তার ঝোলা থেকে চিঠিটা বের করে নেয় আর ডায়নাকে একটা নতুন চিঠি লিখতে বলে। সেই চিঠিতে লেখা ছিল, মহারাজ, আপনার না পুত্র সন্তান হয়েছে না কন্যা, বরং আপনার ঘরে একটা ছোট্ট পশুর মতো দেখতে জীবের জন্ম হয়েছে। আমি আপনাকে কোনো উত্তরাধিকারী দিতে পারলাম না, এর জন্য আমি দুঃখিত। এই সব কিছু লেখার পর মাটা এলেনার চিঠির সিলমোহরটা তুলে নিয়ে নতুন চিঠিতে লাগিয়ে দেয় আর সেটা আবারও দূতের ঝুলায় ঢুকিয়ে রাখে। আর এলেনা সেই আসল চিঠিটা সে আগুনে পুড়িয়ে দেয়। এদিকে কিছুক্ষণ পর যখন দূতের জ্ঞান ফেরে, সে ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি নিজের ঝোলা তুলে ঘোড়ায় চড়ে রাজার কাছে রওনা দেয়। আর অনেকটা পথ পাড়ি দেওয়ার পর অবশেষে সে রাজার সেনা ছাউনিতে পৌঁছে রাজার হাতে সেই নকল চিঠিটা তুলে দেয়। এদিকে যখন রাজা চিঠিটা পড়েন যে তার কোনো পুত্র বা কন্যা সন্তান হয়নি, বরং একটা অদ্ভুত জানোয়ার হয়েছে, তখন তার মনটা একেবারেই ভেঙে যায়। তিনি দুঃখী হয়ে একটা গাছের নিচে গিয়ে বসে পড়েন। তার মন্ত্রী তার কাছে এসে তাকে সান্ত্বনা দেন। রাজা তখন বলেন, আমি ভেবেছিলাম এলেনা আমাদের বংশ এগিয়ে নিয়ে যাবে, কিন্তু সব শেষ হয়ে গেল। তখন মন্ত্রী বলেন, মহারাজ, শুধু একটা চিঠি পড়ে আপনার এভাবে হতাশ হওয়া উচিত না। যতক্ষণ না আমরা নিজের চোখে গিয়ে সত্যিটা দেখছি ততক্ষণ আপনি আশাহত হবেন না। রাজার কাছে মন্ত্রীর কথাটা বেশ যুক্তিযুক্ত মনে হয়, তাই তিনি মন্ত্রীকে বলেন, দূতের হাতে আমার বার্তা পাঠিয়ে দাও যে এই ব্যাপারে যেন কিছুই না করা হয় যতক্ষণ না আমি যুদ্ধ থেকে ফিরছি। এরপর দূত আবারও রাজার বার্তা নিয়ে মহলের দিকে রওনা দেয়, কিন্তু এবারও মহলের গেটের কাছে মাটা নিজের পরিকল্পনা মতো আগে থেকেই লুকিয়েছিল। দূতকে ফিরতে দেখে সে তাকে আবারও রান্নাঘরে টেনে নিয়ে গিয়ে ঘুমের ওষুধ মেশানো খাবার খাইয়ে দেয়। আর সে অজ্ঞান হওয়ার পর রাজার আসল চিঠিটা পাল্টে দিয়ে নিজের মেয়ের লেখা একটা নকল চিঠি সেখানে রেখে দেয় আর তাতে রাজার দেওয়া সিলমোহরটাও লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর দূতের জ্ঞান ফিরলে সে তাড়াতাড়ি গিয়ে চিঠিটা রাজদরবারের কর্মীদের হাতে তুলে দেয়। রাজার 3 জন কর্মকর্তা সেই চিঠি নিয়ে রানী এলেনার ঘরে আসে আর তাকে বলেন, রাজার আদেশপত্র এসেছে, যেখানে লেখা আছে রানীকে তার বাচ্চা সহ এখনই সমুদ্রে ফেলে দেওয়া হোক। আর এটা শুনে এলেনা কষ্ট পেয়ে ভেঙে পড়ে আর বলে, রাজা এটা কেন করবেন? চিঠিতে কি উনি কোনো কারণ লিখেছেন? কর্মকর্তারা বলেন, না মহারানী, দূত যে চিঠিটা নিয়ে এসেছে তাতে এই আদেশটাই লেখা আছে, তাই না চাইতেও আমাদেরকে এখন এটা পালন করতে হবে। বেচারি রানীর কাছে নিজেকে বাঁচানোর কোনো উপায় ছিল না, তাই পরের দিন সবার সামনে তাকে সমুদ্রের ধারে নিয়ে যাওয়া হয়। মাটা আর তার 2 মেয়ে সেখানে উপস্থিত ছিল। এরপর সাজার নিয়ম অনুযায়ী এলেনা আর তার নবজাতক শিশুকে একটা কাঠের বিশাল ব্যারেলের মধ্যে বসিয়ে দেওয়া হয়। এরপর মহলের কর্মচারীরা ব্যারেলের ঢাকনাটা বন্ধ করে দেয়। তারপর সবার সামনেই ব্যারেলটাকে সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যে ফেলে দেওয়া হয়। কাঠের সেই ব্যারেলটা সমুদ্রের মধ্যে ভাসতে ভাসতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো ব্যারেলে থাকা বাচ্চাটা প্রতি ঘন্টায় বড় হতে থাকছিল। ঢেউয়ের উপর ভাসতে ভাসতে 3 দিন পর ব্যারেলটা একটা দ্বীপের তীরে গিয়ে পৌঁছায় আর ব্যারেলের ভেতর 3 দিন থেকে রাজকুমার ইভান যুবক হয়ে গেছে। এরপর সে ব্যারেল থেকে বাইরে বেরিয়ে আসে আর তারপর তার মাকেও বাইরে বের করে আনে। ওই জনশূন্য দ্বীপটা দেখে সে তার মাকে জিজ্ঞেস করে, আমি এত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম কিভাবে আর আমরা এখনো বেঁচে আছি কিভাবে? এলেনা তখন বলে, আমার বিয়ের অনেক বছর আগে একবার যখন আমি পাহাড়ে কাঠ কুড়াচ্ছিলাম তখন বরফে কাঁপতে থাকা একজন বৃদ্ধকে দেখতে পাই। আমি তাকে সাহায্য করার জন্য তার কুড়ে ঘরে পৌঁছে দিয়েছিলাম। বদলে উনি আমাকে বলেছিলেন, তোমার একজন বীর পুত্র হবে। প্রথমবার যখন ওর সামনে মৃত্যু আসবে তখন ও শুধু বেঁচেই যাবে না, বরং সাধারণ মানুষের থেকে অনেক বেশি তাড়াতাড়ি বড় হবে। আর এই বিপদের সময় যেও সাথে থাকবে সেও মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে। কিন্তু এইসব অলৌকিক ঘটনা শুধু একবারই ঘটবে। এইসব কথা শুনে ইভান খুব অবাক হয়ে যায়, কিন্তু এখন তাদের দুজনেরই অনেক খিদে পেয়েছিল, তাই কিছু খাবারের খোঁজে তারা দ্বীপের জঙ্গলের ভিতরে এগিয়ে যায়। এর পরের দৃশ্যে রাজা জারকে দেখানো হয়। যুদ্ধ জিতে ফেরার পর প্রজারা জয়ধ্বনি দিয়ে তাকে স্বাগত জানায়। নিজের দরবারে পৌঁছে তিনি সবাইকে জিজ্ঞেস করেন, আমার স্ত্রী কোথায়? এদিকে রাজদরবারের কর্মচারীরা তখন অবাক হয়ে যায় আর তারা বলে, মহারাজ, আপনার আদেশ অনুযায়ী তো আমরা রানী আর সন্তানকে সমুদ্রে ফেলে দিয়েছি। এই কথা শোনা মাত্রই রাজার মুখ রাগে লাল হয়ে যায় আর তিনি চিৎকার করে বলেন, আমি তো এমন কোনো আদেশ দেইনি। কর্মচারীরা তখন বলেন, মহারাজ, দূত আপনার যে চিঠিটা এনেছিল তাতে তো আপনারই রাজকীয় সিলমোহর ছিল। এই ঘটনায় রাজা বেশ চিন্তিত হয়ে পড়েন আর তিনি মন্ত্রীকে বলেন, খোঁজ নাও, নিশ্চয়ই কোনো বড় গন্ডগোল হয়েছে। অন্য
অন্যদিকে আবারও এলেনা আর ইভানকে দেখানো হয় তারা তখন দ্বীপের জঙ্গলে কিছু লতাপাতা খেয়ে খিদা মেটাচ্ছিল, কিন্তু তাতেও তাদের পেট ভরছিল না। ইভান তখন তার মাকে বলে, আমি শিকার করে কিছু খাবার নিয়ে আসি। তার মা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই শিকার করা শিখলি কিভাবে? ইভান তখন বলে, এটা আমার রক্তে আছে। আমার বাবার রাজা জারের সমস্ত দক্ষতা আর যুদ্ধবিদ্যা আমার রক্তের মধ্যেই আছে। এটা বলেই সে জঙ্গলের ভিতরে গিয়ে একটা গাছের ডাল দিয়ে আর নিজের কাপড়ের সুতা দিয়ে একটা ধনুক তৈরি করে ফেলে, আর সমুদ্রের ধারে পাথর দিয়ে ঘষে একটা তীরও বানিয়ে নেয়। ঠিক সেই সময় সে দেখে সমুদ্রের উপর উঠতে থাকা একটা রাজহাঁস একটা চিলের হাত থেকে বাঁচার জন্য পালাচ্ছে, আর চিলটা তাকে মারার জন্য তার দিকে ঝাঁপিয়ে পড়ছে। ধোঁয়াশার মধ্যে চিলটা বারবার রাজহাঁসটাকে পানির মধ্যে চেপে ধরছিল, কিন্তু রাজহাঁসটা আবারও কোনো মতে উপরে উঠে পালাচ্ছিল। ইভান বুঝতে পারে যদি ও তাড়াতাড়ি কিছু না করে তাহলে চিলটা রাজহাঁসটাকে মেরেই ফেলবে, তাই নিজের তীর নিয়ে সে একটা অব্যর্থ নিশানা লাগায়। সে চিলটাকে মেরে সমুদ্রের মধ্যেই ফেলে দেয়। চিলটা মরতেই রাজহাঁসটা সাঁতরে ইভানের কাছে আসে আর তাকে ধন্যবাদ জানায়। এদিকে রাজহাঁসটাকে মানুষের মতো কথা বলতে দেখে ইভান তো পুরোপুরি অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, তুমি কে আর তুমি মানুষের ভাষায় কিভাবে কথা বলছো? রাজহাঁসটা তখন বলে, ভয় পেও না, যে চিলটা তুমি মারলে সে আসলে এক শয়তান জাদুকর ছিল। আমি এক দিব্য শক্তির অধিকারী মেয়ে যাকে সে অভিশাপ দিয়ে রাজহাঁস বানিয়ে দিয়েছে। ইভান তখন জিজ্ঞেস করে, কিন্তু সে তোমার সাথে এমন কেন করলো? রাজহাঁসটা তখন বলে, সে আমাকে বিয়ে করে আমার দিব্য শক্তিগুলো নিয়ে নিতে চেয়েছিল। আমি রাজি না হয় সে আমাকে অভিশাপ দেয়। এখন আমি নিজের জন্য কোনো শক্তি ব্যবহার করতে পারি না। যাই হোক, তুমি আমার জীবন বাঁচিয়েছো, বলো তোমার কি চাই? ইভান তখন বলে, আপাতত আমি আর আমার মা খুব ক্ষুধার্ত, যদি কিছু খাবার পাওয়া যেত তাহলে খুবই ভালো হতো। রাজহাঁসটা তখন বলে, এখন গিয়ে ঘুমিয়ে পড়ো, হয়তো কাল ভোরে ভালো কিছু হবে। ইভান বলে, কিন্তু আমি তোমাকে আবারও কিভাবে খুঁজে পাবো? রাজহাঁসটা তখন বলে, যখনই তুমি আমাকে ডাকবে আমি চলে আসবো। এরপর ইভান পাহাড়ি জঙ্গলের মধ্যে তার মায়ের কাছে ফিরে যায়। তার মা তাকে জিজ্ঞেস করে, কিছু খাবার পেলি? ইভান বলে, না, আজকে কোনোভাবে ঘুমিয়ে পড়ি, হয়তো কাল ভালো কিছু হবে। কিন্তু সে রাজহাঁসের ব্যাপারে তার মাকে কিছুই বলে না। শুয়ে পড়ার পর তার মা বলে, আচ্ছা তুই তোর বাবার ব্যাপারে কি ভাবিস? ইভান তখন বলে, এটাই ভাবি যে উনি আমাদেরকে মারার জন্য সমুদ্রের মধ্যে কেন ফেলে দিলেন। তখন এলেনা বলে, তোমার বাবা এমন কাজ কখনো করতে পারেন না, এর পিছনে নিশ্চয়ই অন্য কারো হাত আছে, আর একদিন আমরা সত্যিটা ঠিকই জানতে পারবো। পরের দৃশ্যে রাজার মহল দেখানো হয়। সেখানে মাটা রাজার কাছে গিয়ে বলে, মহারাজ, আপনি আর কতদিন রানীর দুঃখে ডুবে থাকবেন? আপনাকে তো রাজপাটও দেখতে হবে, তাই আমার দুই মেয়ের মধ্যে যে কোনো একজনকে বিয়ে করে নিন, ওরা আপনাকে ভালো কোনো উত্তরাধিকারী দিতে পারবে। এই কথা শুনে রাজা রেগে গিয়ে বলে, তোমার কি এলেনার মৃত্যুতে কোনো দুঃখ নেই? তখন মাটা মিথ্যে চোখের পানি এনে দুঃখী হওয়ার নাটক করতে থাকে। রাজা তখন বলেন, তুমি আমার সামনে থেকে যাও, আর আপাতত আমার স্ত্রীর জন্য আমাকে শোক পালন করতে দাও। যদি তোমার মেয়েকে বিয়ে করতে হয় আমি পরে জানাবো। মাটা দরবার থেকে বেরিয়ে যাওয়ার পর রাজা মন্ত্রীকে বলেন, তুমি ওর মেয়েদেরকে এখানে এনেছিলে যাতে তুমি ওদের একজনকে বিয়ে করতে পারো, তুমি কি কিছু ভেবেছো? মন্ত্রী তখন বলেন, না মহারাজ। ওইদিকে মাটার মেয়েরা তাকে জিজ্ঞেস করে, রাজা কি আমাদের কাউকে বিয়ে করতে রাজি হয়েছে? মাটা বলে, এখনো তো না, কিন্তু খুব তাড়াতাড়ি উনি রাজি হয়ে যাবেন, তারপর এই পুরো রাজ্যের উপর আমাদের শাসন চলবে। এর পরের দিন দ্বীপের মধ্যে ইভান যখন ঘুম থেকে উঠে সে দেখে ওই জনশূন্য দ্বীপে জাদুর মাধ্যমে একটা শহর তৈরি হচ্ছে, আর এই শহরটা আসলে রাজহাঁসটাই তৈরি করছিল। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই ওই দ্বীপে একটা বিশাল আলিশান শহর তৈরি হয়ে যায়, যেখানে মানুষজনও ছিল। যখন সেখানকার লোকেরা জানতে পারে যে ইভান রাজা জারের ছেলে, তখন তারা সেখানকার প্রধান পুরোহিতকে জানায়। এরপর পুরোহিত শহরের সবার সামনে ইভানকে ওই নতুন শহরের রাজকুমার হিসেবে ঘোষণা করেন। ইভান মহলের চাবি নিয়ে শহরের সমস্ত মানুষদেরকে রক্ষা করার প্রতিজ্ঞা করে। তারপর সে সবার অনুরোধে নিজের মহলের ভেতরে গিয়ে মুকুট পরে সিংহাসনে বসে শাসন শুরু করে। কয়েকদিন পর রাজা জারের একটা বাণিজ্য জাহাজ সমুদ্র দিয়ে যাচ্ছিল। তারা ব্যবসা সেরে রাজ্যের দিকে ফিরছিল। জাহাজে থাকা রাজার বাণিজ্য মন্ত্রী যখন দূরবীন দিয়ে দ্বীপের ওই সুন্দর শহরটা দেখতে পায়, তখন সে অবাক হয়ে নিজের সঙ্গীকে বলে, এটা কি করে সম্ভব? কয়েক বছর ধরে এই জনশূন্য দ্বীপে জঙ্গল আর পাথরই ছিল, তাহলে হঠাৎ করে এত তাড়াতাড়ি এত সুন্দর একটা শহর কিভাবে তৈরি হলো? আর সেই কৌতূহল থেকেই তারা ওই দ্বীপে যায়। ইভান তাদেরকে জিজ্ঞেস করে, আপনারা কারা আর কোথায় যাচ্ছেন? বাণিজ্য মন্ত্রী তখন বলেন, আমরা ব্যবসা সেরে আমাদের রাজা জারের রাজ্যের দিকে ফিরছি, কিন্তু হঠাৎ করে এখানে নতুন শহর হয়েছে দেখে সেটাই দেখতে আসলাম। আর তাদের কথা শুনে ইভানের নিজের বাবার কথা মনে পড়ে যায়, কিন্তু সে নিজের পরিচয় না দিয়েই তাদেরকে বলে এই শহর অনেক বছর ধরে এখানে আছে আর সে এখানকার রাজা। জারের বাণিজ্য মন্ত্রী অবাক হয়ে শহরের সৌন্দর্য দেখতে থাকে। ইভান তাদেরকে মহলে নিয়ে গিয়ে আপ্যায়ন করে আর বলে, আমি আপনাদের রাজাকেও আমার এই সুন্দর শহরে আমন্ত্রণ জানাচ্ছি। বাণিজ্য মন্ত্রী তখন বলেন, আমরা আপনার নিমন্ত্রণের কথা রাজা মশাইকে অবশ্যই জানাবো। এরপর ইভানের কাছ থেকে বিদায় নিয়ে তারা আবারও নিজেদের জাহাজে করে রাজ্যের দিকে রওনা দেয়। ইভান তার বাবাকে দেখতে চেয়েছিল, তাই সে সমুদ্রের ধারে গিয়ে রাজহাঁসকে ডাকে। রাজহাঁস তার ডাক শুনেই সাথে সাথে সেখানে চলে আসে আর ইভান তাকে নিজের ইচ্ছের কথা জানায়। তখন রাজহাঁস জাদু দিয়ে তাকে একটা মশা বানিয়ে দেয় আর বলে, তুমি ওই জাহাজে চড়ে তোমার বাবার কাছে পৌঁছতে পারবে, এতে কেউ কিছু জানতেও পারবে না। ফেরার পর আমি তোমাকে আবারও তোমার আসল রূপে ফিরিয়ে দেব। ইভান মশার রূপেই উড়ে গিয়ে জাহাজে বসে পড়ে। কিছুক্ষণ পর জাহাজ রাজার রাজ্যে চলে আসে আর সেখান থেকেই মশারূপী ইভান উড়ে গিয়ে সোজা রাজার মহলে চলে যায়। সেই সময় মাটা প্রতিদিনের মতোই রাজাকে তার মেয়েদের একজনকে বিয়ে করার জন্য জোরাজোরি করছিল, আর রাজাও রোজকার মতোই বিভিন্ন বাহানায় বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। ঠিক তখনই রাজার বাণিজ্য মন্ত্রী সেখানে আসে। রাজা তাকে জিজ্ঞেস করে, বলো তোমার এবারের
যাত্রায় কি কি অদ্ভুত জিনিস দেখলে? মন্ত্রী তখন বলে, মহারাজ, আমরা অনেক দেশের সাথে ব্যবসা করেছি, কিন্তু ফেরার পথে একটা দ্বীপে এমন একটা অদ্ভুত সুন্দর শহর দেখেছি যা স্বর্গের মতো সুন্দর। ওই রকম সুন্দর শহর আর কোথাও নেই। রাজা অবাক হয়ে জিজ্ঞেস করেন, ওই দ্বীপে কার শাসন চলে? মন্ত্রী তখন বলে, ইভান নামের এক রাজকুমারের, আর উনি আপনাকে তার শহরে আমন্ত্রণ জানিয়েছেন। রাজা তখন বলেন, আমি অবশ্যই এমন শহর দেখতে যাব। কিন্তু ইভান নামটা শুনে মাটার মনে সন্দেহ হয়। সে তার মেয়েদেরকে বলে, ওই ইভান এলেনার ছেলেটা না তো? ওর মেয়েরা বলে, এটা কিভাবে সম্ভব? যদি তাই হয় তাহলে রাজাকে ওখানে যেতে দেওয়া যাবে না। আর এটা ভেবেই মাটার এক মেয়ে রাজাকে ভুল বোঝানোর জন্য বলে, মহারাজ, এটাও কি দেখার মতো কোনো জিনিস? আমি যে অলৌকিক ঘটনার কথা জানি সেরকম কিছু হলে আপনার যাওয়া উচিত। রাজা জিজ্ঞেস করেন, তুমি কোন অলৌকিক ঘটনার কথা বলছো? রুবি তখন বলেন, একটা দ্বীপ আছে যার রক্ষা করে সমুদ্রের ভেতরে থাকা বিশাল বিশাল যোদ্ধারা। রাজা তখন বলেন, যদি সত্যি এমন কোন অলৌকিক জায়গা থাকে তাহলে আমি অবশ্যই সেখানে যাব। এদিকে মশারূপে থাকা ইভান সবটা শুনছিল। সে রেগে গিয়ে মাটার মেয়ের গালে ঠুস করে একটা হুল বসিয়ে সেখান থেকে উড়ে যায়। এরপর নিজের দ্বীপে ফিরে সে আবারও রাজহাঁসকে ডাকে আর বলে, তুমি কি ওই বিশাল যোদ্ধাদের অলৌকিক ঘটনার ব্যাপারে কিছু জানো? রাজহাঁস বলে, হ্যাঁ, যদি ওই অলৌকিক ঘটনার জন্য তোমার বাবা এখানে আসতে পারেন তাহলে সেটাও হয়ে যাবে। রাজহাঁসের থেকে আশ্বাস পেয়ে ইভান যেই না নিজের মহলের কাছে আসে, অমনি সে দেখে সমুদ্র থেকে বিশাল শরীরের যোদ্ধারা বেরিয়ে আসছে। সেই যোদ্ধাদের সর্দার ইভানকে নিজের হাতের তালুতে দাঁড় করিয়ে বলে, মালিক, রাজহাঁস আমাদেরকে আপনার দ্বীপে সুরক্ষা করার দায়িত্ব দিয়েছে। ইভান বলে, আমি খুব খুশি, কিন্তু তোমরা উপরে দ্বীপে আসছো না কেন? সর্দার তখন বলেন, না, আমাদের কাজ পানিতেই থাকা, আমরা এখান থেকেই আপনার দ্বীপে সুরক্ষা করব। এরপর কিছুদিন কেটে যায়। পরের বার যখন রাজা জারের জাহাজ আবারও ব্যবসা সেরে সেই দ্বীপের পাশ দিয়ে ফিরে যাচ্ছিল, তখন বিশাল সামুদ্রিক রক্ষীরা জাহাজের রাস্তা আটকে দেয়। বাণিজ্য মন্ত্রী ভয় পেয়ে রক্ষীদের সর্দারকে বলে, আমরা ইভানের বন্ধু আর ওর সাথেই দেখা করতে যাচ্ছি। আর তার কথা শুনে রক্ষীরা জাহাজটাকে ছেড়ে দেয়। দ্বীপে পৌঁছে বাণিজ্য মন্ত্রী ইভানকে জিজ্ঞেস করে, এটা কি করে সম্ভব? ইভান বলে, এটা সত্যি, এই বিশাল যোদ্ধারাই এই দ্বীপের রক্ষা করে। মন্ত্রী তখন বলে, যদি এখানে এমন অলৌকিক ঘটনা ঘটে থাকে তাহলে আমি মহারাজকে অবশ্যই জানাবো। এরপর মন্ত্রীরা জাহাজে করে ফিরতে শুরু করে। ইভান এবার রাজহাঁসের সাহায্যে একটা মৌমাছি হয়ে তাদের জাহাজে চড়ে বসে। মহলে পৌঁছে বাণিজ্য মন্ত্রী রাজাকে ওই বিশাল দেহী যোদ্ধাদের অলৌকিক ঘটনার কথা বলে। রাজা বলেন, আমি খুব তাড়াতাড়ি ওই অলৌকিক দ্বীপে যাব। আর রাজাকে আটকানোর জন্য মাটা তখন বলে, মহারাজ, এর থেকেও বড় অলৌকিক ঘটনা আছে। পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে যে অন্ধকারেও আলো ছড়াতে পারে। যদি আপনি ওরকম কোন অলৌকিক জিনিস দেখতে পান তবেই আপনার ওই দ্বীপে যাওয়া উচিত। এই কথা শুনে তখন সেখানে মৌমাছির রূপে থাকা ইভান মাটার মুখে হুল ফুটিয়ে আবারও উড়ে যায়। নিজের দ্বীপে পৌঁছে সে রাজহাঁসকে আবারও ডাকে আর মাটার বলা সেই মেয়েটার কথা উল্লেখ করে বলে, এইরকম মেয়েকে বিয়ে করার জন্য আমি কোন জায়গায় যেতে পারি? রাজহাঁস তখন জিজ্ঞেস করে, তুমি কি সত্যি ওর জন্য সবকিছু করতে পারো? ইভান তখন বলে, হ্যাঁ, আমি এরকম মেয়েকে বিয়ে করতে সবকিছু করতে পারবো। আর ইভানের এই কথা বলা মাত্রই রাজহাঁসের অভিশাপ ভেঙে যায় আর সে নিজের আসল মনুষ্যরূপে ফিরে আসে। সে ইভানকে বলে, আমার অভিশাপ তখনই ভাঙতে পারতো যখন কেউ আমার জন্য নিজের জীবন বাজি রাখতেও রাজি হবে। আমি পৃথিবীর সেই সুন্দরী মেয়ে যে অন্ধকারেও আলো ছড়াতে পারে। এদিকে সুন্দরীকে দেখে ইভান খুশি হয়ে তার নিজের ভালোবাসার কথা তাকে জানায়। তারপর সে তাকে নিজের মহলে নিয়ে গিয়ে নিজের মায়ের সাথে দেখা করায় আর মায়ের অনুমতি নিয়ে সে সবার সামনে মেয়েটাকে বিয়ে করে। এর কিছুদিন পর যখন রাজ্যের বাণিজ্য মন্ত্রী আবারও তার সাথে দেখা করতে আসে, তখন ইভান তাকে নিজের স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে, এই হলো পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে যে কিনা অন্ধকারেও আলো ছড়াতে পারে। এই অলৌকিক ঘটনা দেখার পর বাণিজ্য মন্ত্রী রাজ্যে ফিরে রাজাকে সবটা জানায়। যা শুনে রাজা বলেন, আমরা এখনই ওই দ্বীপের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এরপর রাজা একটা জাহাজে করে নিজের লোকজন আর মাটার মেয়েদেরকে সাথে নিয়ে ওই দ্বীপে চলে আসেন। আর সেখানে পৌঁছে মহলের ভেতরে এলেনাকে দেখে রাজা জিজ্ঞেস করেন, ইভান কি আমাদেরই ছেলে? এলেনা বলে, হ্যাঁ। এরপর এলেনার সাথে কিছুক্ষণ কথা বলার পরই রাজা পুরো সত্যটা জেনে যান। রাগে ফেটে পড়ে তিনি মাটাকে সত্যিটা জিজ্ঞেস করেন। রাজার রাগ দেখে মাটার মেয়েরা ভয়ে কাঁপতে কাঁপতে সব সত্যি কথা বলে দেয়। যেহেতু মাটার অপরাধ ক্ষমার যোগ্য ছিল না, তাই রাগান্বিত রাজা মাটা আর তার দুই মেয়েকে সমুদ্রে ফেলে দেওয়ার আদেশ দেন। আর এভাবেই পরিবার আবারও এক হয়ে যায়। আর এই অসাধারণ গল্পটা এখানেই শেষ হয়ে যায়। শেষমেশ সমস্ত ভুল বোঝাবুঝি আর ষড়যন্ত্রের মেঘ কেটে গিয়ে রাজা রানী আর রাজকুমারের পরিবার আবারও এক হলো। এই গল্পটা আমাদেরকে এটাই শেখায় যে সত্যি আর ধৈর্যের পথটা হয়তো কঠিন আর লম্বা হতে পারে, কিন্তু সেই পথের শেষটা সবসময় সুন্দর হয়। এলেনার সততা আর ইভানের বীরত্ব হয়তো কিছুদিনের জন্য ষড়যন্ত্রের অন্ধকারে ঢাকা পড়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের আলোই জয়ী হয়েছে। অন্যদিকে মাটা আর তার মেয়েরা হিংসার আগুনে জ্বলে নিজেরাই ছাই হয়ে গেল। আসলে ভাগ্য তার খেলায় সবসময় সৎ মানুষদেরই সঙ্গ দেয়, হয় আজকে নয়তো কালকে। এতটুকুই বলা ছিল। এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আর আমাদের আজকে সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন তামিম ভাই। তিনি বলেছিলেন, আমি সাবস্ক্রাইব করে আপনার মোটামুটি সব ভিডিও দেখতেছি, কালকে কারেন্ট ছিল না, এই ভিডিওটা দেখতেছিলাম ভাই, এত পরিমাণে হাসছি এই ভিডিওটা দেখে কি বলবো। আমার সাথে যারা দেখছিল তারাও একই অবস্থা। আপনাদের হাসির কারণ হতে পেরেছি জেনে খুবই ভালো লাগলো। আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।